এই চলো শুরু করি না। বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আগে কথা বলছিলাম, তাই না? এটা নিয়ে আরেকটু কথা বলি, কারণ আমরা আজকে ব্রাইফাইটার নিয়ে কথা বলবো। তো ব্রাইফাইটার কিছু বৈশিষ্ট্য জানার জন্য আমরা এই ক্লাসিফিকেশনটাকে বেস ধরে আগাবো আর কি। হ্যাঁ, তোমাদের বইতে বেন্থাম এন্ড হুকারের এই ক্লাসিফিকেশনটাকে বেস ধরেই বইটা লেখা, তাই না? কারণ আগে শৈবাল ছত্রাক, ব্রাইফাইটা, টেরিডোফাইটা, নকনবীজ, আবৃত হয়েছে, এভাবে করে লিখছে বইটা, তাই না? তাহলে বেন্থাম এন্ড হুকার হচ্ছে গিয়ে মানে সবচেয়ে আমাদের বইয়ের বিবেচনায় সবচেয়ে গ্রহণযোগ্য এখন পর্যন্ত, বইয়ের বিবেচনায়। এখন বেন্থাম হুকারের মধ্যে উদ্ভিদকে সে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। অপুষ্পককে আমরা আরেকটা নাম বলতে পারি ক্রিপ্টোগ্যামিয়া। তাহলে অপুষ্পকের আরেকটা বলতে পারি হচ্ছে, এবারে লিখি ক্রিপ্টোগ্যামিয়া। অপুষ্পকের আরেকটা নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, তাই না? সপুষ্পকে ফেনারোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া, ফেনারোগ্যামিয়া। তাহলে অপুষ্পক হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয় না, তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি। তাহলে অপুষ্পক যেহেতু ফুল হয় না, তাহলে তার আরো কি কি হয় না? ফল হবে না, বীজ হবে না, তাই না? তাহলে ফুল না হলে তাহলে কিছুই হবে না। এখানে থ্যালোফাইটার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ফলও নাই, বীজও নাই। ব্রাইফাইটা, টেরিডোফাইটা কোনোটার ক্ষেত্রে ফল নাই, বীজ নাই। এখন থ্যালোফাইটা কারা কারা ছিল আমরা অলরেডি শৈবাল এবং ছত্রাক, শৈবাল এবং ছত্রাক নিয়ে পড়ালেখা করছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে কারা উন্নত? থ্যালোফাইটা উন্নত নাকি ব্রাইফাইটা, টেরিডোফাইটা উন্নত? কারণ ক্লাসিফিকেশনে আমরা বাম পাশে যাদেরকে পাই তারা হচ্ছে অনুন্নত, যত ডান পাশে যাব ক্রমাগত উন্নত হবে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য থ্যালোফাইটা এদেরকে বা শৈবাল ছত্রাককে বলা হয় ক্রিপ্টোগ্যামিয়া থেকে ক্রিপ্টোগ্যামাস কথাটা আসছে, ক্রিপ্টোগ্যামিয়া থেকে ক্রিপ্টোগ্যামাস কথাটা আসছে। তাহলে এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, সবাই ক্রিপ্টোগ্যামাস, তাই না? ক্রিপ্টোগ্যামাস, এরাও ক্রিপ্টোগ্যামাস, এরাও ক্রিপ্টোগ্যামাস, কারণ ক্রিপ্টোগ্যামের অন্তর্ভুক্ত। কিন্তু তাদের মধ্যে অনুন্নত বা নিম্ন শ্রেণীর কারা? শৈবাল ছত্রাক। এই জন্য এদেরকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস, ওদেরকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস। আর ক্রিপ্টোগ্যামাসদের মধ্যে ব্রাইফাইটা, টেরিডোফাইটা হচ্ছে উন্নত, এই জন্য এটাকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামাস। ওকে, হায়ার ক্রিপ্টোগ্যামাস। ওকে, তাহলে হায়ার ক্রিপ্টোগ্যামাস কি? হায়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে অপুষ্পক যে সকল উদ্ভিদ আছে তাদের মধ্যে নিম্ন শ্রেণীর যে সকল উদ্ভিদ অর্থাৎ শৈবাল ছত্রাক, তাদেরকে আমরা লোয়ার ক্রিপ্টোগ্যামাস বলি। আর হায়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে ব্রাইফাইটা এবং টেরিডোফাইটা। ওকে, এখন শৈবাল ছত্রাক যখন আমরা পড়ছিলাম তখন আমরা একটা বৈশিষ্ট্য বলছিলাম, সেটা হচ্ছে শৈবাল ছত্রাকের মধ্যে কি উৎপন্ন হয় না? ভ্রূণ উৎপন্ন হয় না। গুড, কে বলছে এটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে শৈবাল ছত্রাকের মধ্যে কি উৎপন্ন হয় না? ভ্রূণ উৎপন্ন হয় না। আমরা সাধারণত জানি কি দুইটা গ্যামেট, তাই না? দুইটা গ্যামেটের মধ্যে যদি নিষেক হয় বা ক্রস হয়, তাহলে প্রথম যে কোষটা উৎপন্ন হয় তার নাম কি? জাইগোট। তার প্রথম কোষটার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোটটা বিভাজিত হয়ে কি উৎপন্ন করে? ভ্রূণ উৎপন্ন করে। বিভাজিত হয়ে ভ্রূণ উৎপন্ন করে, তাই না? কিন্তু লোয়ার ক্রিপ্টোগ্যামাসের ক্ষেত্রে কোনো ধরনের ভ্রূণ উৎপন্ন হয় না। ওকে, তাহলে শৈবাল ছত্রাক দুইটার কোনোটার মধ্যে কি উৎপন্ন হবে না? ভ্রূণ উৎপন্ন হবে না। জাইগোট উৎপন্ন হবে, হবে হবে, জাইগোট তো হবে, জাইগোট উৎপন্ন হবে, তাহলে ভ্রূণ উৎপন্ন হবে না। তাহলে এদের ভ্রূণ উৎপন্ন হয় না। আচ্ছা, এরপর একটু ডান পাশে আসি, ব্রাইফাইটা, টেরিডোফাইটা, তাদের থেকে ভ্রূণ উৎপন্ন হয়, হয়। ব্রাইফাইটাতে ভ্রূণ উৎপন্ন হবে, ব্রাইফাইটাতে ভ্রূণ উৎপন্ন হবে, এবং ক্রমাগত যত ডান পাশে যাব তত জটিল ভ্রূণ উৎপন্ন হতে থাকবে। ওকে, তাহলে এই ভ্রূণটা কম্পারেটিভলি একটু সহজ সরল। কেমন? একটু সহজ সরল। তাহলে উদ্ভিদ শ্রেণীতে প্রথম ভ্রূণের দেখা পাওয়া যায় কোথায়? ব্রাইফাইটাতে। প্রথম ভ্রূণের দেখা পাওয়া যায় ব্রাইফাইটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আবার ব্রাইফাইটার বডি যেটা আছে না, তাদের দেহ, হ্যাঁ, থ্যালোফাইটা কাদেরকে বলি আমরা? দেহ থ্যালয়েড। থ্যালাস মানে কি?
হ্যাঁ বলছিলাম থালার মতন, ঠিক না? থালা মানে কি, মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না, হ্যাঁ আলাদা করা যায় না। ব্রাইফাইটা কি করা যায়? ব্রাইফাইটার দেহ থ্যালাস প্রকৃতির, ব্রাইফাইটার দেহ থ্যালাস প্রকৃতির, তাদের মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না। তবে তবে মূল সদৃশ কিছু গঠন দেখা যায়। কেমন? মূল পূর্ণাঙ্গ মূল নাই, কিন্তু মূল সদৃশ কিছু গঠন দেখা যায়। টেরিডোফাইটাতে মূল কাণ্ড পাতায় আলাদা করা যায়, টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতাতে আমরা আলাদা করতে পারি, কিন্তু ব্রাইফাইটা কি আমরা পারতেছি? তাহলে একটা জিনিস দেখো তো, ব্রাইফাইটার মধ্যে থ্যালাসটা উন্নত বৈশিষ্ট্য না অনুন্নত বৈশিষ্ট্য? অনুন্নত বৈশিষ্ট্য। ভ্রূণটা উন্নত বৈশিষ্ট্য না অনুন্নত বৈশিষ্ট্য? উন্নত বৈশিষ্ট্য, ঠিক না? তাহলে ব্রাইফাইটাটা দেখো তো অনুন্নত এবং উন্নত এর মাঝামাঝি না? উন্নত অনুন্নতকে কানেক্ট করছে না? এই জন্য ব্রাইফাইটাকে থ্যালোফাইটা এবং টেরিডোফাইটার সংযোগী উদ্ভিদ শ্রেণী বলা হয়। বুঝতে পারছি? দুইটাকে কানেক্টিং, ওই যেমন ভাইরাসকে আমরা বলছিলাম জীব যোগসূত্র, এখানে হচ্ছে উন্নত অনুন্নতের যোগসূত্র হচ্ছে কে? ব্রাইফাইটা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ক্লাসিফিকেশন নিয়ে কিছু কথা বললাম। এখন কাকে বলে ব্রাইফাইটা আমরা একটু দেখি। তাহলে শৈবালের চেয়ে, শৈবাল ছত্রাকের চেয়ে উন্নত ডান পাশে, টেরিডোফাইটার চেয়ে অনুন্নত। এই ধরনের কোন ধরনের উদ্ভিদেরা? অপুষ্পক উদ্ভিদ। তাদের কি থাকে না? ভাস্কুলার বান্ডল থাকে না, তাহলে অভাস্কুলার। এরা কিন্তু অভাস্কুলার, ওকে, অভাস্কুলার। শৈবাল ছত্রাক কি ভাস্কুলার না অভাস্কুলার? এরাও অভাস্কুলার, এরা অভাস্কুলার, ওকে। টেরিডোফাইটা ভাস্কুলার না অভাস্কুলার? ভাস্কুলার। তাহলে দেখো এরা যে অনুন্নত, এরা যে মানে উন্নত অনুন্নতের মাঝামাঝি, সেটা বোঝা যাচ্ছে না? কিছু উন্নত বৈশিষ্ট্য আছে, কিছু অনুন্নত বৈশিষ্ট্য আছে, আরো কিছু উন্নত বৈশিষ্ট্য আছে, সেটা আমরা আরো পরে দেখে গিয়ে দেখবো। তাহলে এবং তাদের প্রধান দেহ হচ্ছে লিঙ্গধর। লিঙ্গধর মানে কি? গ্যামেটোফাইট। আমরা উদ্ভিদ দুই ধরনের পাই বলছিলাম, তাই না? একটা গ্যামেটোফাইট, একটা স্পোরোফাইট। হ্যাঁ, তাদের প্রধান দেহ হচ্ছে গ্যামেটোফাইট, অর্থাৎ তাদের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এক সেট হবে। ক্রোমোজোম হচ্ছে এক সেট, n সংখ্যক ক্রোমোজোম থাকে, এটাকে আমরা গ্যামেটোফাইট বলতেছি, ঠিক আছে? এই ধরনের উদ্ভিদকে আমরা ব্রায়োফাইটা বলি, এই ধরনের উদ্ভিদকে আমরা ব্রায়োফাইটা বলি। তাহলে তাদের মধ্যে যে ভ্রূণটা উৎপন্ন হয়, তারা হতে যত উদ্ভিদ আছে সবার মধ্যে সবচেয়ে সহজ সরলতম ভ্রূণ, তাই না? একদম সূচনা, ভ্রূণের দেখা পাওয়া যায় সর্বপ্রথম কোথায়? ব্রায়োফাইটাতে। এই জন্য তাদের যে ভ্রূণটা আছে সেটা সবচেয়ে সহজ সরল। এবং সংযোগকারী গ্রুপ বলা হয় ব্রায়োফাইটাকে। কার সংযোগকারী গ্রুপ বলা হয়? থ্যালোফাইটা এবং টেরিডোফাইটার সংযোগকারী গ্রুপ বলা হয়। আচ্ছা, এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। উভচর উদ্ভিদ, কেমন? উভচর উদ্ভিদ। আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে প্রথম স্থলজ উদ্ভিদ বলা হয়। একটু খেয়াল করি দুইটা শব্দ, একটা হচ্ছে উভচর উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রথম স্থলজ উদ্ভিদ। একটু প্রথম স্থলজ উদ্ভিদটা বলি আমরা। প্রথমে দেখো শৈবাল ছত্রাক, তারা সাধারণত কোন ধরনের পরিবেশে জন্মায়? স্যাঁতসেঁতে, ঠিক না? মানে ফুললি ড্রাই এনভায়রনমেন্টে ওদেরকে পাই না আমরা, কিন্তু ব্রায়োফাইটাকে আমরা সর্বপ্রথম একটু কমপ্লিটলি ড্রাই এনভায়রনমেন্টে পাই, ঠিক আছে? কিন্তু এই যে দেখো পানি থেকে আস্তে আস্তে শুকনার দিকে আসছে, কিন্তু পেছনের মায়া সে ছাড়তে পারে না। হ্যাঁ, পেছনের অতীত মানুষ, হ্যাঁ, ভুলতে পারে না, যেখান থেকে আসছে, হ্যাঁ, সেই জায়গা সে ভুলতে পারে না। এই জন্য কি হয়, সে স্থলজ হলেও তার জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে তার পানির প্রয়োজন হয়। তাহলে কোন পর্যায়ে পানির প্রয়োজন হবে? পানির প্রয়োজন হবে হচ্ছে নিষেকের সময়। তাহলে নিষেকের সময় তার কি দরকার? পানির দরকার। পানি ছাড়া সে নিষেক করতে পারে না, পানি ছাড়া সে নিষেক করতে পারে না। হ্যাঁ, তাহলে পানি কেন দরকার? তার যে শুক্রাণু উৎপন্ন হয়, পুংগ্যামেট উৎপন্ন হয়, সেটা সচল ফ্লাজেলা যুক্ত। তাহলে ফ্লাজেলা দিয়ে করবে কিসে? সাঁতার কাটতে হবে। তাহলে সাঁতার কাটার জন্য কি লাগবে? পানি লাগবে, পানি লাগবে। তাহলে নিষেক হওয়ার জন্য, পুংগ্যামেট স্ত্রীগ্যামেট মিলিত হওয়ার জন্য তাদের যে শুক্রাণু আছে, পুংগ্যামেট আছে, তার সাঁতার কাটার জন্য কি দরকার? পানির দরকার। তাহলে সারা জীবন তার পানি কোনো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওগ্যামাস প্রকৃতির,
বুঝতে পারছি? উগেমাস প্রকৃতির। উগেমাস কাদেরকে বলি আমরা? উগেমাস কাদেরকে বলি? হ্যাঁ, পুংগেমেট সচল হবে, স্টিগেমেট নিশ্চল হবে। হ্যাঁ, পুংগেমেট সাঁতার কেটে হোক, উড়ে হোক, কারো হাতে পায়ে ধরে হোক, যে কোনো ভাবে হোক, কার কাছে যাবে? হ্যাঁ, ডিম্বাণুর কাছে যাবে, স্টিগেমেটের কাছে যাবে। এই ধরনের নিষেক প্রক্রিয়াকে আমরা কি বলি? উগেমাস প্রকৃতির নিষেক বলি, তাই না? উগেমাস প্রকৃতির নিষেক বলি। আচ্ছা, তাহলে উভচর উদ্ভিদ বলা হয় কেন? কারণ কারণ তাদের কি দরকার? নিষেকের জন্য পানি দরকার, এছাড়া বাকি সময় পানির দরকার নেই। পানির দরকার মানে খাবারের জন্য তো পানি লাগবে, ওই বাদে কেমন, ওটা সব উদ্ভিদেরই লাগে, কিন্তু নিষেকের জন্য তার বাধ্যতামূলক কি লাগে? পানি লাগবে। এই জন্য ব্রাইফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। এই প্রশ্নটা প্রায় সময় আসে, 2 নম্বরের প্রশ্ন। কেমন? প্রায় সময় আসে 2 নম্বরের প্রশ্ন, ব্রাইফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? ব্রাইফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? ওকে, এখন আমরা কিছু শনাক্তের বৈশিষ্ট্য দেখি। আমরা অলরেডি তাদের প্রধান দেহ গ্যামেটোফাইটিক, স্বতন্ত্র সবুজ উদ্ভিদ, এটা আমরা বলছি। তাদের দেহ থ্যালয়েড, মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না, তাই না? মূল কাণ্ডে আলাদা করা যায় না। কিন্তু মস মস ব্রাইফাইটার বাংলা কি রে? মস বর্গীয় উদ্ভিদ বলা হয়, তাই না? কিন্তু মস হচ্ছে ব্রাইফাইটার একটা উদ্ভিদ শ্রেণী মাত্র, এর বাদেও আরো ব্রাইফাইটা আছে, কিন্তু প্রধানত তাদেরকে মস বর্গীয় বলা হয়। এই যে মস যে উদ্ভিদটা আছে, এই মসকে কাণ্ড এবং পাতা সদৃশ গঠনে বিভক্ত করা যায়। বুঝতে পারছি? মস কোনগুলা? এই যে এরকম ছোট ছোট চারার মতন কিছু উদ্ভিদ আছে, এগুলাকে আমরা মস বলি। কেমন? সাধারণত দেখবে একটু কোনো একটা পাথরের গায়ে একদম ঘনভাবে জন্মে আছে, দেয়ালের গায়ে ঘনভাবে জন্মে আছে। হ্যাঁ, দেখবে এরকম ছোট ছোট, হ্যাঁ, কাণ্ডের হয়ে আছে, ছোট পাতা হয়ে আছে, এরকম গঠনগুলোকে আমরা মস বলি। বুঝতে পারছি? তাহলে মস যারা আছে তাদের কাণ্ড এবং পাতায় তাদেরকে আমরা আলাদা করতে পারি। এছাড়া বাকি সব ব্রাইফাইট হচ্ছে কি? থ্যালয়েড প্রকৃতির। বুঝতে পারছি? ইসবা বলো, কি বলছি? হ্যাঁ, গুড। মস ছাড়া বাকি সব হচ্ছে থ্যালয়েড। কেমন? মসের ক্ষেত্রে কাণ্ড এবং পাতায় তাদেরকে আমরা আলাদা করতে পারি। ভাস্কুলার টিস্যু নাই, তাই না? তাহলে ভাস্কুলার টিস্যুর ওই খালি জায়গাটা কি দ্বারা পূরণ হবে? প্যারেনকাইমাল টিস্যু দ্বারা পূরণ হবে, তাই না? উদ্ভিদের যে ভাস্কুলার টিস্যু থাকার জন্য একটা জায়গা থাকার কথা না, ওই খালি জায়গাটা তো খালি থেকে যায় না। ভাস্কুলার টিস্যু নাই, ওটা খালি রেখা দিয়ে বাঁশের মতন ফাঁপা হয়ে যাক, ঠিক না? এখন ফাঁপা হবে না, তাহলে সে নিরেট গঠন তৈরি করে ভাস্কুলার বান্ডেলের পরিবর্তে সেখানে কি থাকে? প্যারেনকাইমাল টিস্যু থাকে, সেখানে প্যারেনকাইমাল টিস্যু থাকে। তাদের জননাঙ্গ বহুকোষী। হ্যাঁ, জননাঙ্গ বহুকোষী, বন্ধা আবরণ দ্বারা আবৃত। এই কথাটা আমরা একটু পর এক্সপ্লেন করব, এখানে এক্সপ্লেন করব না। কেমন? এখানে এক্সপ্লেন করব না, এখানে এক্সপ্লেন করলে আমরা বুঝবো না, আমরা একটু পরে স্ক্রিনে দেখবো। তাহলে বন্ধা আবরণ দ্বারা আবৃত। ওকে, বন্ধা আবরণ দ্বারা আবৃত, এটার মানে কি? হ্যাঁ হ্যাঁ, বন্ধা আবরণ দ্বারা আবৃত। একটু দেখো, তাদের পুং জননাঙ্গকে বলা হয় হচ্ছে অ্যান্টেরিডিয়াম। স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। ছত্রাকের ক্ষেত্রে আমরা অ্যান্টেরিডিয়াম পাইছিলাম না? কিন্তু স্ত্রী জননাঙ্গের নাম কি পাইছিলাম? ওগোনিয়াম পাইছিলাম। এটা ব্যাপারটা খেয়াল করো। আর্কিগোনিয়াম শৈবাল ছত্রাকের ক্ষেত্রে, ছত্রাকের জননাঙ্গকে আমরা আর্কিগোনিয়াম বলছিলাম। কেমন? ব্রাইফাইটা টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা আর্কিগোনিয়াম বলতেছি। তাহলে স্ত্রী জননাঙ্গের পুং জননাঙ্গের ক্ষেত্রে একই, পুং জননাঙ্গের ক্ষেত্রে নাম একই, কিন্তু এখানে এসে ছত্রাকের ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গের নাম পাইছিলাম ওগোনিয়াম। ছত্রাকের স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে ওগোনিয়াম। ওগো, ঠিক আছে?
ওগো বলে ডাকে না, ওগো, হ্যাঁ ওগোনিয়াম। হ্যাঁ, আর ব্রাইফাইটা থেকে শুরু করে পরবর্তীগুলা ক্ষেত্রে হচ্ছে আর্কিগোনিয়াম। কথা বুঝতে পারছি? আচ্ছা, এই জায়গাতে একটু ডিফারেন্স আছে স্ত্রী জননাঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, তাদের যৌন পদ্ধতি কোন ধরনের বলছিলাম একটু আগে বলছি, ও গ্যামাস প্রকৃতির, অর্থাৎ পুংগ্যামেট সচল, স্ত্রী গ্যামেট নিশ্চল। এবং যে পুংগ্যামেটটা উৎপন্ন হয় সেটা ফ্লাজেলা যুক্ত, তাহলে ফ্লাজেলা আছে বলে সে সচল হয়। ওকে, দ্বি ফ্লাজেলা যুক্ত, দুইটা ফ্লাজেলা থাকে, দুইটা ফ্লাজেলা থাকে। সবসময় কি দুইটা ফ্লাজেলা থাকে ফাহিম? সবসময় দুইটা ফ্লাজেলা থাকে? হ্যাঁ, বুঝতেছি না, এক একটা প্রজাতিতে এক ধরনের থাকে। ওকে, হোমোস্পোরাস, হ্যাঁ হোমো শব্দ হচ্ছে কি? হ্যাঁ একই। হোমোস্পোরাস, হোমো শব্দের অর্থ কি? একই। স্পোরাস, স্পোর থেকে স্পোরাস কথাটা আসছে, অর্থাৎ তাদের দেহে যে স্পোরটা উৎপন্ন হয় সেটা একই ধরনের, একই প্রকৃতির। বুঝতে পারছি? আর স্পোর কোত্থেকে উৎপন্ন হয় একটু দেখো। আমরা বলছিলাম তাদের গ্যামেট মিলিত হয়ে কি উৎপন্ন করে বলছিলাম? জাইগোট। জাইগোট থেকে কি উৎপন্ন হয়? ভ্রূণ উৎপন্ন হয়, তাই না? না, কার ভ্রূণ হয় না বলছিলাম? ব্রাইফাইটের ভ্রূণ হয় না বলছি আমি। এখন কি বলছি? সবচেয়ে সরলতম ভ্রূণ, প্রথম দেখা যায় ভ্রূণ। কিরে নাই নাই মেম সেরিতে ডিম খাইছস? হ্যাঁ, ওদিন একটা পত্রিকা দেখছি মিমকে ডিম বলাতে খুন করে ফেলছে। আমি আমি কিছু বলি নাই, কিন্তু আমি কিছু বলি নাই। ভ্রূণ দেখা যায় তো, তাই না? হ্যাঁ, ব্রাইফাইটাতে ভ্রূণ দেখা যায়, একদম সরল প্রকৃতির ভ্রূণ দেখা যায়। আচ্ছা, ভ্রূণের পরবর্তী স্টেজ কি? মানে মানে শেষ পর্যন্ত কি কি তৈরি হয়? আচ্ছা, চারা তৈরি হয় বা মূল দেহ তৈরি হয়, তাই না? জাইগোট ভ্রূণ বিভাজিত হয়ে মূল দেহটাই তো তৈরি করে, তাই না? আচ্ছা, তাদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে ব্যতিক্রম। এদের ক্ষেত্রে ভ্রূণ থেকে সরাসরি দেহ তৈরি হয় না, ভ্রূণ বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করে। দেখছো নি ভেজাল? হ্যাঁ, ভ্রূণ কি করে? বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করে, একটা থলির মতন গঠন তৈরি করবে, সেই থলির ভিতরে স্পোর উৎপন্ন হবে, এই স্পোর গুলোই অঙ্কুরিত হয়ে কি তৈরি করবে? নতুন ব্রায়োফাইট উৎপন্ন করবে। কথা বুঝতে পারছি? অন্যান্য জীবের ক্ষেত্রে কি হয়? এই মনে করো হ্যাঁ, আমাদের কথাই চিন্তা করো, মানুষের কথা। তাহলে আমরা গ্যামেট থেকে জাইগোট ছিলাম, জাইগোট থেকে ভ্রূণ ছিলাম, ভ্রূণ থেকে সরাসরি আমি হয়ে গেছি, ঠিক না? ভ্রূণ আর আমার মাঝখানে আর কোনো ফেজ নাই, মানে কোষের সংখ্যার কম বেশ ছিল আর কি, মাঝখানে কোনো ফেজ নাই, তাই না? সরাসরি প্রাণী দেহ তৈরি হয়ে গেছে, উদ্ভিদ দেহ তৈরি হয়ে যায়। কিন্তু তাদের ক্ষেত্রে সরাসরি দেহ তৈরি না হয়ে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। এটা আবার ডিফারেন্ট না? তাহলে স্পোর উৎপন্ন হওয়া এটা আদিম বৈশিষ্ট্য না, পুরাতন বৈশিষ্ট্য? তাহলে ভ্রূণ উন্নত থেকে আবার পিছন থেকে হাঁটা শুরু করছে। হ্যাঁ, তাহলে এই স্পোর অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করবে? ব্রায়োফাইটা তৈরি করবে। বুঝতে পারছি? কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে কি হয়? ভ্রূণ থেকে সরাসরি দেহ তৈরি করে, সরাসরি দেহ তৈরি করে, ঠিক আছে? দুইটা হাত, দুইটা পা, হ্যাঁ, মাথা একটা, এগুলো বানাবে। কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রে সে আবার বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করবে, স্পোর অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করবে? ব্রায়োফাইট উৎপন্ন করবে। মাঝাবে নাচো আমাদের সাথে। সে ফার্স্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কঠিন প্রস্তুতি। ওকে, ব্রায়োফাইটাকে তিনটা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। ব্রায়োফাইটাকে তিনটা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে হ্যাপাটিকি, ঠিক আছে? ব্রায়োফাইটাকে আমরা তিনটা শ্রেণীতে বিভক্ত করতে পারি। ওকে, একটা হচ্ছে হ্যাপাটিকি, হ্যাঁ হ্যাপাটিকি, এই যে
না, এটা এটা শ্রেণী শ্রেণী শ্রেণীর নাম এসেছে টি এ ইউ ইয়ে থাকে আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যকৃৎ চলে আসছে না, আছে যকৃতের কাজ আছে এখানে। তারপরটা হচ্ছে অ্যান্তো অ্যান্তো স্যারোটি, তাহলে 1 2 3। এরপরটা হচ্ছে মাসাই, ঠিক আছে। এরপর হচ্ছে মাসাই। এগুলা কি বললাম, তিনটা শ্রেণী। তাহলে ব্রাইফাইটাকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা যায়, হেপাটিকি, অ্যান্থোসেরো টি, মাসাই, ঠিক আছে। হেপাটিকি, তাহলে হেপাটিক ওই যে কে বলছিল এটা, মামা মনে হয় বলছে। হেপাটিক এটা কার সাথে সম্পৃক্ত, এই শব্দটা যকৃতের সাথে সম্পর্কিত। এই যে হেপাটিক শ্রেণীর যে সকল ব্রাইফাইটা আছে তাদের স্ট্রাকচারটা যকৃতের সাথে মিলে, এই জন্য এর নামটা হেপাটিকে হয়ে গেছে। এই কারণে হেপাটিকিকে আরেক নাম বলা হচ্ছে লিভার ওয়ার্ড বলা হয়। এর আরেক নাম হচ্ছে লিভার ওয়ার্ড, ঠিক আছে। এর আরেক নাম কি, লিভার ওয়ার্ড। কথা বুঝতে পারছো? তাহলে লিভার ওয়ার্ড কারা, হেপাটিকি। তাহলে লিভার ওয়ার্ডকে হেপাটিকি কেন বলে, বা হেপাটিকিকে লিভার ওয়ার্ড কেন বলে? তাদের আকৃতি হচ্ছে যকৃতের মতন, আকৃতি হচ্ছে যকৃতের মতন, এই জন্য এদেরকে হেপাটিকি এটা বলা হয়, ঠিক আছে। তাহলে এই এর অন্তর্ভুক্ত কারা কারা আছে, অর্থাৎ হেপাটিকি বা যে লিভার ওয়ার্টের অন্তর্ভুক্ত কয়েকটা উদাহরণ আমরা দেখি। প্রথমটা হচ্ছে লিভার ওয়ার্টের এক্সাম্পল দেখি, এটা উচ্চারণ কি হবে, ঠিক আছে, কি হবে রে, এটা উচ্চারণ কি হবে, হ্যাঁ এটা উচ্চারণ কি হবে ফাহিম, এটা উচ্চারণ কি হবে, এটা হচ্ছে রিক্সিয়া, রিক্সিয়া রিক্সিয়া, কেমন, এটার উচ্চারণ হচ্ছে রিক্সিয়া, কেমন, এটা উচ্চারণ হচ্ছে রিক্সিয়া, ওকে। তাহলে এই যে হেপাটিকির বা লিভার ওয়ার্টের এক্সাম্পল হচ্ছে রিক্সিয়া, কেমন। আর একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে মার্কেনসিয়া, আরো অনেকগুলো আছে, আমরা দুইটা শিখবো শুধু। আর হচ্ছে মার্কেনসিয়া, মার্কেনসিয়া, ওকে। আর একটা হচ্ছে মার্কেনসিয়া, মার্কেনসিয়া। উচ্চারণগুলা একটু বাংলায় পাশে লিখে রাখো, পরে ভুলে যাবা, তখন উল্টা পাল্টা বলা শুরু করে, রিক্সা মিক্সা বলা শুরু করে দিবা। রিক্সিয়া, মার্কেনসিয়া, আমি রিক্সা বলতেছি, রিক্সা রিক্সা, বুঝছে। তাহলে আমরা কি বলবো, রিক্সিয়া। তাড়াতাড়ি বললে সাউন্ড হারাই যায় না মাঝখান থেকে। যেমন তুমি একজনকে জিজ্ঞেস করছো, যেমন অস্ট্রেলিয়ানরা ওরা তো একটু টেনে টেনে ইংলিশ বলে, তুমি জিজ্ঞেস করছো মনে করো তুমি কি আজকে আসছো, হ্যাঁ, তাহলে এটা ওরা কেমনে বলে, ওরা ওরা এটা ইংরেজি কি হবে, হ্যাভ ইউ কাম টুডে, ঠিক না, এটা বলে হ্যাভ ইউ কাম টুডাই। তোমার শুনে মনে হয় তুই মরতে আইছস, হ্যাভ ইউ কাম টুডাই, মানে দেখে টুডে কে টুডাই বলে, মানে ডাই মানে মরতে আইছস, ওই বলে না তুই কি মরতে আইছস, হ্যাঁ। তাহলে তুমি যদি প্রনাউন্সিয়েশন না ধরতে পারো, মনে হয় যে তুমি মরতে আইছো কিনা জিজ্ঞেস করছে, ঠিক না, ওকে। তাহলে এটা হচ্ছে কি রিক্সিয়া, আর হচ্ছে মার্কেনসিয়া। অ্যান্থোসেরোটি, অ্যান্থোসেরোটি কারা, অ্যান্থোসেরোটি বলা হচ্ছে হর্ন ওয়ার্ড বলা হয়, হর্ন ওয়ার্ড বলা হয়। হর্ন মানে কি, শিং, ঠিক আছে, হর্ন ওয়ার্ড বলা হয়। তাহলে এদের দেহ হচ্ছে দেখতে শিং এর মতন, দেহ দেখতে হচ্ছে শিং এর মতন, এই ছবিটা দেখিও না, কেমন। হর্ন ওয়ার্ডস হচ্ছে হর্ন শিং, তাহলে দেখতে হচ্ছে শিং এর মতন, এই জন্য এটাকে হর্ন ওয়ার্ড বলা হয়। তাহলে অ্যান্থোসেরোটির এক্সাম্পল হচ্ছে অ্যান্থোসেরস, অ্যান্থোসেরস, তাহলে এটা সহজ আছে, অ্যান্থোসেরস, অ্যান্থোসেরস। আর মাসাই কারা, মাসাই হচ্ছে মস। আমরা এতদিন যে মসের কথা বলছিলাম, তাহলে ব্রাইফাইটা মানে কি আসলে মস,
ব্রাইফাইটা মানে কি আসলে মস না, ব্রাইফাইটা মানে কিন্তু আর কে এই যে লিভার ওয়াট হর্ন ওয়াট এরাও আছে, কিন্তু মসকেই মানে বাংলাকে মস করছে আর কি, পরে অন্যান্য আবিষ্কার হয়েছে, বাকিরা অ্যাড হয়েছে। ওকে আচ্ছা, তাহলে মসের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে সেমি বারবুলা, হ্যাঁ সেমি বারবুলা এক্সাম্পল, সেমি বারবুলা। এরপরে কি আছে, ফিউনারিয়া আছে, ফিউনারিয়া। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটিক ই, কেমন, রিক্সিয়া মার্কেনসিয়া, রিক্সিয়া মার্কেনসিয়া, এই হ্যাঁ কোনটা, সেমি বারবুলা, সেমি বারবুলা ফিউনারিয়া। ওকে সেমি বারবুলা ফিউনারিয়া। তাহলে এই ছিল হচ্ছে ব্রায়োফাইটা নিয়ে সাধারণ আলোচনা। ব্রায়োফাইটার অন্তর্গত একটা একটা প্রজাতি, একটা না অনেকগুলা প্রজাতি আছে, তার মধ্যে একটা গণ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রিক্সিয়া। ওকে একটা গণ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি রিক্সিয়া। আমরা রিক্সিয়া নিয়ে এখন কথা বলবো, রিক্সিয়ার বিভিন্ন কথাবার্তা আলোচনা করবো। রিক্সিয়া, ঠিক আছে, আমরা রিক্সিয়া নিয়ে কথা বলবো, রিক্সিয়া নিয়ে কথা বলবো। এখন দেখো তাহলে রিক্সিয়া কোন শ্রেণীর অন্তর্গত, হেপাটিকি, ঠিক আছে না, হেপাটিকের অন্তর্গত। ওকে এরা কোন পরিবেশে জন্মায়, এটা স্বেচ্ছাচারিত একটা আর্দ্র পরিবেশে এরা জন্মায়। এখন পর্যন্ত প্রায় 200টা প্রজাতি আবিষ্কার হয়েছে, তার মধ্যে জলজ হচ্ছে একটা, জলজ হচ্ছে একটা, কি নাম, রিক্সিয়া ফ্লুইটেন্স। ফ্লুইটেন্স, তাহলে ফ্লুইটেন্স মানে ভাষা ভাষা, হ্যাঁ ফ্লুটিং, ফ্লুটিং মানে কি ভাষা ভাষা, তাহলে ফ্লুইটেন্স মানে কি, তাহলে ভাষা ভাষা, তাহলে পানিতে ভাসে এমন ধরনের ব্রায়োফাইটার এক্সাম্পল কি বলবো, রিক্সিয়া ফ্লুইটেন্স। ওকে বা রিক্সিয়ার একটা প্রজাতি আছে যেটা পানিতে ভাসে। ওকে বাংলাদেশে কয়টা শনাক্ত করছে, 45টা শনাক্ত করছে, বাংলাদেশে 45টা শনাক্ত করছে। এখন আমরা দেখবো হচ্ছে তাদের গঠন, বাহ্যিক গঠন নিয়ে একটু কথা বলি। তাদের প্রধান দেহ কি বলছিলাম, থ্যালয়েড বলছিলাম। ওকে প্রধান দেহ থ্যালয়েড, থ্যালয়েড। এই চিত্রটা একটু দেখো, এদের দেহ থ্যালয়েড, ঠিক আছে, এদের ক্লোরোফিল আছে, তার মানে সবুজ, খাবার দাবার এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরা হচ্ছে বিষমপৃষ্ঠ, বিষমপৃষ্ঠ মানে কি, মানে উপরের দিকে একরকম নিচের দিকে আরেক রকম, হ্যাঁ এটাকে আমরা বিষমপৃষ্ঠ বলবো। হ্যাঁ আচ্ছা, তাদের অগ্রভাগটা দেখো, এটা হচ্ছে তার অগ্রভাগ, কেমন, অগ্রভাগটা দেখো কিসের মতন হয়ে গেছে, ভি এর মতন হয়ে গেছে। এই ভি এর মতন এটাকে আমরা কি বলি, দ্যাগ্র শাখান্বিত বলি। দ্যাগ্র মানে দুই, দ্যাগ্র মানে দুই, শাখান্বিত মানে শাখা হয়ে গেছে, দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে, কেমন, তাহলে তাদের অগ্রভাগটা কিরকম, দ্যাগ্র শাখান্বিত। তাদের অগ্রভাগ হচ্ছে দ্যাগ্র শাখান্বিত, ঠিক আছে, অগ্রভাগ হচ্ছে দ্যাগ্র শাখান্বিত। আবার প্রতিটা শাখা, প্রতিটা শাখা দেখো আবার এরকম কি হয়ে গেছে, খাঁজ হয়ে গেছে, প্রতিটা শাখা আবার কি হয়ে গেছে, খাঁজ হয়ে গেছে। এটাকে আমরা কি বলতেছি, অগ্রস্থ খাঁজ। এটাকে আমরা কি বললাম, অগ্রস্থ খাঁজ বলতেছি, এটাকে আমরা অগ্রস্থ খাঁজ বলতেছি, ঠিক আছে। তাহলে প্রধান দেহটা দুই ভাগ হয়েছে, দুইটা করে শাখা তৈরি করছে, প্রতিটা শাখা আবার একটু ছোট ছোট খাঁজ তৈরি করছে, অর্থাৎ ছোট করে দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে যাওয়াটাকে, প্রধান দেহটা দুই ভাগ হয়ে যাওয়াকে দ্যাগ্র শাখা বলি, প্রতিটা শাখা আবার ছোট করে দুইটা ভাগ হয়ে গেছে বা খাঁজ তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি অগ্রস্থ খাঁজ, অগ্রস্থ খাঁজ। এখন এটার মাঝ বরাবর, থ্যালাসের মাঝ বরাবর এরকম কি আছে, একটা শিরা আছে, কেমন,
একটা শিরা আছে। এই শিরাকে আমরা বলবো কি মধ্য শিরা। এই শিরাকে আমরা বলবো কি মধ্য শিরা। এই শিরাকে আমরা বলছি মধ্য শিরা। কেমন? এবং এই মধ্য শিরা বরাবর, এই মধ্য শিরা বরাবর এদের কি হয়, একটা খাঁজ তৈরি হয়। মধ্য শিরা বরাবর একটা খাঁজ তৈরি হয়। হ্যাঁ, অর্থাৎ এই লাইনটা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে একটা খাঁজ তৈরি হয়। কিরকম? মনে করো এই লাইনটা তো এরকম, তো এখানে একটা লাইন আছে, এই লাইনটা একটু ভিতর দিকে ঢুকে গেছে, খাঁজ হয়ে গেছে। ওকে, এটা সোজা এরকম থাকে না, এটা লাইনটা হচ্ছে এই লাইন, ঠিক আছে, আমার দুই হাতে কানেক্টিং জায়গা হচ্ছে লাইন, এই লাইন বরাবর একটু ভিতর দিকে ঢুকে গেছে, কারণ এটা হচ্ছে একটু এরকম, ঠিক আছে। তাহলে মধ্য শিরা বরাবর একটা খাঁজ তৈরি হয়, ভেতর দিকে একটু ঢুকানো থাকে। ওকে, তাহলে এটাকে আমরা কাটলে কিরকম দেখা যাবে? এরকম দেখা যাবে না? এই যে মাঝখানে ঢুকে থাকা অংশটা হচ্ছে এই অংশটা আর কি, ঠিক আছে। আমি এভাবে করে কাটছি, এভাবে করে কাটছি। ওকে, মধ্য শিরা বরাবর একটা খাঁজ দেখা যায়। ওকে, এখন এইরকম এরকম অনেকগুলা রিক্সিয়া কি করে পরস্পরের সাথে যুক্ত হয়, পরস্পরের সাথে যুক্ত হয়। কোন অংশে যুক্ত হবে? গোড়ালির দিকের অংশে, গোড়ালির দিকের অংশে যুক্ত হয়, ঠিক আছে। এই যে গোড়ালির দিকের অংশে সবাই কি হয়েছে, একটা যে কানেক্ট হয়ে গেছে না, এই গঠনটা দেখতে তখন কিসের মতন লাগে? গোলাপ ফুলের মতন লাগে। হ্যাঁ, গোলাপ ফুলের মতন লাগে। আমি বলি নাই, যারা যারা বলতেছে আর কি, না গোলাপ ফুলের ব্যাপার আছে এখানে, একটা উপর আর একটা উঠে, কিন্তু এখানে তুমি একটা লেয়ার দেখতেছো, এটার উপর আরো অনেকগুলো লেয়ার থাকে, উপর আরো একটা তৈরি হইতে পারে। হ্যাঁ, একটা রিক্সা এরকম অনেকগুলা রিক্সা গোল করে, হ্যাঁ, সখীরা গোল করে বসে আড্ডা দিচ্ছে, গোল হয়ে বসে। হ্যাঁ, এই গঠনটা দেখে গোলাপের মতন লাগে, এই জন্য এটাকে আমরা রোজ, রোজ থেকে রোজেট, এরকম রোজেট আমরা আরেকটা পাইছিলাম কোথায় জানো? হ্যাঁ, অনুজীবে পাইছিলাম, ঠিক না, ম্যালেরিয়াতে, ম্যালেরিয়াতে রোজেট পাইছিলাম, ঠিক আছে। এই যে ওরা সব পারে, করছে সবগুলা। তাহলে রোজের মতন গঠন, মাঝামিন আছো পড়তেছে, তাহলে রোজের মতন গঠন তৈরি করেছে, এটাকে আমরা রোজেট বলতেছি। কেমন? রোজের মতন গঠন, না পড়ো, এই না 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 পরে ডিস্টার্ব করি না, রোজের মতন গঠন সেটা আমরা রোজেট বলতেছি। কেমন? আচ্ছা, এখন এদের নিচের দিকে, এদের এদের নিচের দিকে কি থাকে? মূল সদৃশ কিছু গঠন থাকে, এরকম, এটা কালো দিলে দেখা যাবে না, কিছু মূলের মতন গঠন থাকে এরকম, নিচে মাটির থেকে খাবার দাবার খাওয়ার জন্য মূলের মতন কিছু গঠন থাকে, এগুলাকে স্কেল এবং রাইজয়েড বলে। স্কেল রাইজয়েডের গঠন আমরা একটু পরে আলোচনা করব। কেমন? একটু পরে আলোচনা করবো তার অন্তর্গঠন পড়ার সময়। ওকে, এখন দেখো তাদের ক্ষেত্রে স্পোরোফাইট উৎপন্ন হয় না? স্পোরোফাইট কখন উৎপন্ন হয়? ওই যে জাইগোট থেকে যখন স্পোর উৎপন্ন হয় বলছিলাম, ওই অংশটা হচ্ছে স্পোরোফাইট। ওই স্পোরোফাইট অংশটা রিক্সিয়ার শরীরের মধ্যে গেঁথে গেঁথে থাকে, এই যে গোল গোল। কেমন? তাহলে নিষেকের পরে নিষেক কোথায় হবে? যেহেতু ওগ্যামাস প্রকৃতির, থ্যালাসের মধ্যেই ডিম্বাণু থাকবে, শুক্রাণু সেখানে আসবে, নিষেক হবে, ভ্রূণ তৈরি হবে, ভ্রূণটাই বিভাজিত হয়ে স্পোরোফাইটে পরিণত হবে, ঠিক আছে। স্পোরোফাইটের কোষগুলা থেকে স্পোর উৎপন্ন হবে। ওকে, তাহলে স্পোরোফাইট কার উপর নির্ভরশীল? তার প্রধান দেহ কি? প্রধান দেহ কোন দেহ? স্পোরোফাইট না গ্যামেটোফাইট? প্রধান দেহ গ্যামেটোফাইট, প্রথমে বলছিলাম। তাহলে ব্রায়োফাইটার প্রধান দেহ হচ্ছে গ্যামেটোফাইট। তাহলে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি, এখানে যে ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্যামেটোফাইট উদ্ভিদ। কেমন? তার এখানে যখন নিষেক হবে তখন স্পোরোফাইট গুলা এখানে এখানে কি হবে? আটকে আটকে থাকবে। কথা বুঝছি? স্পোরোফাইট গুলো গ্যামেটোফাইটের গায়ের মধ্যে গেঁথে গেঁথে থাকবে, গেঁথে গেঁথে থাকবে স্পোরোফাইট দেহটা।
বুঝতে পারছি? স্পোরোফাইট দেহটা তার গায়ে গেঁথে গেঁথে থাকবে। এখন আমরা দেখি তাদের অভ্যন্তরীণ গঠনটা দেখি। অভ্যন্তরীণ গঠন, এই চিত্রটা প্র্যাকটিস করতে হবে পরীক্ষায়, মানে যাদের পরীক্ষায় আসে আর কি, তাদের রিক্সিয়ার অন্তর্গঠনের চিত্র আসে পরীক্ষায়। রিক্সিয়ায় যদি পরীক্ষায় আসে, রিক্সিয়াতে পরীক্ষায় আসে, অন্তর্গঠনের চিত্র আসবে পরীক্ষাতে। কেমন? এই ছবিটা, এই ছবিটা এখন দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে না? একদম ভয়ঙ্কর না, একদম সোজা জিনিসটা। কিরকম? প্রথমে এরকম একটা ছবি আঁকবো, 100 বার দিবে। কয়বার দিবে? 100 বার দিবে। হ্যাঁ, 100 বার দিবে। এটাকে আমরা 3টা অঞ্চলে ভাগ করব। প্রথমে দেখো, এই যে এই অঞ্চলটা একটা, এই অঞ্চল আরেকটা, এর নিচে আরেকটা অঞ্চল, ঠিক আছে? এর নিচে আরেকটা অঞ্চল। তাহলে এখানে 2টা অঞ্চল একসাথে আছে, আমরা আঁকা শেষ করলে বুঝতে পারবো জিনিসটা। এখন বোঝা যাচ্ছে কিনা? 2টা অঞ্চল বোঝা যাচ্ছে না? এই লাইনের উপর একটা অঞ্চল, এই লাইনের নিচে একটা অঞ্চল। ওকে, এখানে এই অঞ্চলটাকে আমরা বলতেছি কি? আত্তীকরণ অঞ্চল। আমরা আত্তীকরণ শব্দটা শুনছি না? আত্তীকরণ কোথায় শুনছিলাম? সালোক সংশ্লেষণে পড়ছিলাম, কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ বলছিলাম না? তাহলে ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল। তাহলে ফটোসিনথেসিস হয় কোথায়? এই অঞ্চলের মধ্যে। তাহলে এখানে যে কোষগুলো আছে তাদের কোষে কি থাকার কথা? ক্লোরোফিল থাকার কথা। এখানে ক্লোরোফিল কিভাবে থাকবে? একটার উপর একটা, একটার উপর একটা, কলা গাছ, ক্যারাম বোর্ডের কলা গাছ বানায় না এরকম, এরকম করে থাকবে। হ্যাঁ, একটার উপর একটা। তাহলে এই যে একটার উপর একটা, এরকম একটার উপর একটা কোষ সাজানো থাকবে। কেমন? একটার উপর একটা কোষ এরকম সাজানো থাকবে। এটা একটা সূত্রাকার গঠন তৈরি করছে না? এই সূত্রাকার গঠনটাকে আমরা বলি আত্তীকরণ সূত্র। এটাকে আমরা বলতেছি আত্তীকরণ সূত্র। আত্তীকরণ সূত্র। তাহলে এরকম কয়টা থাকবে? এরকম অনেকগুলা থাকবে, এরকম অনেকগুলা থাকবে, এরকম অনেকগুলা থাকবে। ওকে, এখন প্রতিটা কোষ কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এই সকল কোষের উপরের দিকের যে কোষটা থাকে, একদম প্রথম দিকের এই যে এই কোষটা, একদম উপরের কোষ, এই কোষটার কোনো বর্ণ থাকে না। বর্ণ থাকে না মানে? তাহলে কি নাই? ক্লোরোফিল নাই। ক্লোরোফিল নাই। তাহলে উপরের একদম শুরুর দিকের কোষটা বাদে নিচের দিকে যে কোষের সারি আছে, আত্তীকরণ সূত্রকের যত কোষ আছে সবগুলার কি থাকে? ক্লোরোফিল থাকে। ওরা সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। একমাত্র ব্যতিক্রমকে একদম শুরুর দিকের কোষটা। বুঝতে পারছি? শুরুর দিকের কোষটা, এই শুরুর দিকের কোষটা এটা ঊর্ধ্বত্বক তৈরি করে। ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক মানে কিরকম? উপরের দিকের ত্বক। মনে করো একটা ব্রাশ, আমরা দাঁত ব্রাশ করি না? ব্রাশের মধ্যে কি থাকে? এরকম এই ব্রাশ কি থাকে? টুথপেস্ট সিলিয়া থাকে। তাহলে দেখো এরকম অনেকগুলা কি থাকে? ছোট ছোট মানে লোমের মতন কিছু থাকে, ঠিক না? লোমের মতন থাকে। এই জিনিসটা পুরোটা একটু দেখো তো, এরকম একটা সারফেস তৈরি করছে না? যদি এতগুলা না থেকে ব্রাশের মধ্যে যদি কয়টা থাকতো, ধরো গনে গনে একটা সাইড কোণে সাইডটা থাকতো, তাহলে কেমন হইতো? ওইখানে টুথপেস্ট দিলে টুথপেস্ট থাকতো? দাঁতে সারাদিন ঘষলো, মরদে সুসুরি দিতেছে, ঠিক না? আচ্ছা, এখন অনেকগুলো থাকার কারণে উপরের তলটা একটা ঘন একটা তল তৈরি করছে না? নিরবিচ্ছিন্ন তল তৈরি করছে না? যদিও এর মাঝে মাঝে কি আছে? ফাঁকা জায়গা থাকে।
তারপরে সেটা নিরবিচ্ছিন্ন তল তৈরি করছে। ওকে, এই আত্তীকরণ সূত্রটাও এরকম একটা নিরবিচ্ছিন্ন তল তৈরি করে এখানে, যদিও তার মাঝে মাঝে কি থাকে, এরকম ফাঁকা জায়গা থাকে। তাহলে উপরের তলগুলা ঊর্ধ্বতক তৈরি করছে, ঠিক আছে না? উপরের কোষগুলা যেগুলো বর্ণহীন কোষ আত্তীকরণ সূত্রকের উপর থাকে, এটা সবগুলা মিলে কি তৈরি করছে, একটা নিরবিচ্ছিন্ন তল তৈরি করছে। দেখতে অনেকটা এরকম, উপর থেকে দেখতে এরকম লাগে। যদি উপর থেকে দেখো, হ্যাঁ, এটা আমরা কোথা থেকে দেখতেছি, উপর থেকে দেখতেছি এমনি করে, হ্যাঁ, তাহলে এটা দেখতে এরকম মনে হবে, একটা নিরেট তল মনে হবে, বুঝতে পারছি? কিন্তু মাঝে মাঝে কি থাকে, ফাঁকা থাকে, রন্ধ্র থাকে, ঠিক আছে? এইরকম এরকম এরকম এই যে দুইটার মাঝখানে একটু দেখো, দুইটার মাঝখানে এখানে একটা লাইন তৈরি করছে না, একটা লাইন তৈরি করছে না, এই লাইনটাকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। এখানে তো বাতাস ছাড়া কিছু নাই, কিছু কি আছে, কিছু নাই। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলতেছি কি বায়ু প্রকোষ্ঠ। এই লাইনটাকে দুইটা আত্তীকরণ সূত্রকের মাঝখানে আরেকটা পাইপের মতন খালি জায়গা তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি কি বায়ু প্রকোষ্ঠ, ঠিক আছে? বায়ু প্রকোষ্ঠ। এবং এই বায়ু প্রকোষ্ঠের উপরে এই যে একটা ছিদ্রের মতন জায়গা তৈরি হয়েছে না এখানে, এটাকে আমরা বায়ুরন্ধ্র বলতেছি। তাহলে বায়ু প্রকোষ্ঠের উপরের ওপেনিংটা, বায়ু প্রকোষ্ঠের ওপেনিংটাকে আমরা বলতেছি কি বায়ু রন্ধ্র। কি বোঝা যায়? এটাকে আমরা বলছি বায়ু রন্ধ্র। এই আত্তীকরণ অঞ্চলের মধ্যেই অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম অবস্থান করে। কেমন? অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম অবস্থান করে। এই যে এরকম ফ্লাক্সের মতন যে গঠনটা, ফ্লাক্সের মতন গঠন, হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, আর্কিগোনিয়াম বলবো। কেমন? তাহলে আর্কিগোনিয়ামের গঠন দেখতে কিরকম, ফ্লাক্সের মতন। আর্কিগোনিয়ামের গঠন হচ্ছে ফ্লাক্সের মতন, ফ্লাক্সের মতো। ওকে, নিচের দিকটা চওড়া, ক্রমাগত উপরের দিকটা সরু হয়ে গেছে। কেমন? এটাকে আমরা বলতেছি ফ্লাক্সের মতন। তাহলে আর্কিগোনিয়ামের স্ট্রাকচার হচ্ছে কিসের মতন, ফ্লাক্সের মতন। এখন দেখো এটা ডিম্বাণু না, ডিম্বাণু না, এটার এই ফ্লাক্স যেটা তৈরি করছে দেখতেছি, এটা কোষের সারি না, এই কোষগুলো অনুর্বর, অবশ্যই অনুর্বর হবে, কারণ এর তো কোনো কাজ নাই। এর কাজ কি, খালি একটা শেপ তৈরি করছে। তাহলে দেখো তাদের জননাঙ্গ বন্ধা কোষ দ্বারা আবৃত না, চারদিকে বন্ধা কোষ দ্বারা আবৃত। আমরা বৈশিষ্ট্য পড়াশোনা করছিলাম অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম বা জননাঙ্গ বন্ধা কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে জননাঙ্গটা বন্ধা কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে এরকম করে, ঠিক আছে? একই দেহে অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম উভয়টাই উৎপন্ন হতে পারে বা উৎপন্ন হয়, তাহলে এরা উভলিঙ্গ। অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম উৎপন্ন হয়, এরা উভলিঙ্গ। অ্যান্থেরিডিয়াম দেখতে কিরকম, অ্যান্থেরিডিয়াম দেখতে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, কেমন, বিভিন্ন শেপের দেখা যায়। ওকে, বিভিন্ন শেপে দেখা যায়। তাহলে আত্তীকরণ অঞ্চল আমাদের কাছে ক্লিয়ার। এর পরের অঞ্চলটা, এটা হচ্ছে অনেকগুলো ঘন প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি, কোনো আন্তঃকোষীয় কোনো ফাঁকা জায়গা তাইগা নাই, একদম নিরেট ভাবে এরা এরকম করে উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে নাম কি, এই অঞ্চলের নাম কি, সঞ্চয়ী অঞ্চল, তাই না? সঞ্চয়ী। তাহলে কি সঞ্চয় করে, কি সঞ্চয় করে, কি শ্বেতসার সঞ্চয় করে। শ্বেতসার মানে কি, স্টার্চ। তাহলে সঞ্চয়ী অঞ্চল মানে হচ্ছে খাবার সঞ্চয় করবে। এই যে সার সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন খাবার এখানে সে জমা রাখবে, ঠিক আছে? এখানে সে জমা রাখবে। এর পরের স্তরটার নাম কি, নিম্ন ত্বক বলতেছি আমরা। তাহলে নিম্ন ত্বক, নিম্ন ত্বক হচ্ছে এই যে এটা বাইরের দিকে এক সারি একটা কোষের একটা সারি তৈরি করে, কোষের একটা সারি তৈরি করে, এইরকম একটা সারি তৈরি করে, বুঝতে পারছি? এটাকে আমরা নিম্ন ত্বক বলতেছি। নিম্ন ত্বকের মধ্যে দুই ধরনের জিনিস দেখা যায়, একটা দেখা যায় হচ্ছে স্ক্যাল, আরটা হচ্ছে রাইজয়েড।
স্কেল এবং রাইজয়েড। স্কেল জিনিসটা কিরকম? স্কেলটা হচ্ছে বহুকোষী, এই বহুকোষী, স্কেল হচ্ছে বহুকোষী। তাহলে স্কেল হচ্ছে বহুকোষী, রাইজয়েড হচ্ছে এককোষী। ওকে, এখন রাইজয়েড এককোষী হলেও আবার এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। তাহলে মসৃণ কিরকম? এরকম এককোষী মসৃণ। অমসৃণ কিরকম? এই অমসৃণ। ঠিক আছে, একটু বাঁকা তেরা আর কি, তেরা বেঁকা। তাহলে নিম্নতকে মূল সদৃশ, এরা কিসের মতন? মূল সদৃশ, মূল না কিন্তু মূলের মতন, কাজও প্রায় মূলের মতন। কি কাজ করে? কোনো কিছুর সাথে আটকে থাকা, অবলম্বনের সাথে আটকে থাকা, আর কি করে? খাবার পরিশোষণ করা। ঠিক আছে, খাবার পরিশোষণ করা, কোনো কিছুর সাথে আটকে থাকা, এই হচ্ছে গিয়ে তার কাজ। তাহলে স্কেলও দেখা যায়, রাইজয়েডও দেখা যায়। স্কেল কয় কোষী? বহুকোষী। রাইজয়েড এককোষী। রাইজয়েড এককোষী। এদের জনন নিয়ে যদি আমরা কথা বলি, তাদের অঙ্গজ জনন। অঙ্গজ জননে কি হয়? আমরা দেখছিলাম না, রোজেট দশা দেখছিলাম না, রোজেট তারা কোন জায়গাতে একজনের সাথে একজন যুক্ত থাকে? গোড়ালির দিকে, ঠিক না? গোড়ালির দিকে এরকম, এরকম গোড়ালির দিকে যুক্ত থাকে না? এখন যদি গোড়ালির দিক অংশটা নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে এই অগ্রভাগ থেকে, এই অগ্রভাগ অঞ্চল থেকে নতুন করে ডিক্সিয়া উৎপন্ন করবে। কথা বুঝতে পারছি? কি বললাম? গোড়ালির দিকের কোন একটা অংশ যদি, গোড়ালির কোন অংশ যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে অগ্রভাগের অংশ থেকে নতুন ডিক্সিয়া উৎপন্ন করবে। ওকে, আর একটা কি হতে পারে? এই যে রাইজয়েড দেখতেছি না, রাইজয়েডের অগ্রভাগে গিমা কাপ দেখা যায়। গিমা কাপ একটা কাপের মতন গঠন, কেমন? এই গিমা কাপ থেকে নতুন করে রিক্সি উৎপন্ন হয়। শুধু নামটা মনে রাখলে হবে, গিমা কাপ, একটা কাপের মতন কাপ শেপ একটা স্ট্রাকচার তৈরি হয় এখানে। এটা হচ্ছে তার অঙ্গজ জনন। আর একটা কি হয়? থ্যালাসের উপরে টিউবার উৎপন্ন হয়, থ্যালাসের অগ্রভাগে টিউবার উৎপন্ন হয়। টিউবার কি জিনিস বলছিলাম? স্ফীত, মূলের স্ফীত অংশ, নাই কাণ্ডের স্ফীত অংশ? কাণ্ডের স্ফীত অংশ, ঠিক না? কাণ্ডের স্ফীত অংশ। আমরা গোলালু, এটা টিউবার না? গোলালু টিউবার, কাণ্ডের স্ফীত অংশ। ঠিক আছে, মাটির নিচে যখন কাণ্ডের স্ফীত অংশ আমরা দেখি, এটাকে আমরা টিউবার বলি। হ্যাঁ, তাহলে এটাও কার অংশ হবে? তাহলে যেহেতু ওর কাণ্ড নাই, তাহলে থ্যালাসের মধ্যে টিউবার উৎপন্ন হবে, থ্যালাসের মধ্যেই টিউবার উৎপন্ন হবে, থ্যালাসের মধ্যে টিউবার উৎপন্ন হবে। তাহলে অঙ্গজ জনন এই তিনটা, তাহলে অগ্রভাগের শাখা থেকে গিমা কাপ এবং টিউবার। কেমন? টিউবার। ফাইন, বোঝা যায়? এরপর যৌনজননটা দেখি। তাহলে যৌনজনন নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নাই, আমরা এর মধ্যে যৌনজনন নিয়ে অনেক কথা বলছি। তাহলে অ্যান্থেরিডিয়াম থেকে কি উৎপন্ন হবে? শুক্রাণু উৎপন্ন হবে, তাই না? অ্যান্থেরিডিয়াম থেকে কি উৎপন্ন হবে? অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণু উৎপন্ন হবে। শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট বলছিলাম? 2 ফ্লাজেলা বিশিষ্ট। কারণ সে সচল, ঠিক না? কারণ সে সচল। তাহলে কারণ সে সচল। আচ্ছা, আর এরপর এরপর ওগুনিয়াম থেকে কি উৎপন্ন? ওগুনিয়াম হবে না আর্কিগোনিয়াম হবে? আর্কিগোনিয়াম হবে। তাহলে আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। তাহলে আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। ডিম্বাণু সচল নাকি নিশ্চল? নিশ্চল। তা এই কে সচল বলে? তাহলে সচল শুক্রাণু, নিশ্চল ডিম্বাণু, এর যৌনজননকে আমরা কি বলবো? ওগেমাস বলবো, তাই না? ওগেমাস বলবো। ডিম্বাণু নিশ্চল, শুক্রাণু সচল, এই ধরনের যৌনজননকে আমরা কি বলবো? কি বলবো?
উগামাস প্রকৃতির বলবো, উগামাস প্রকৃতির বলবো। এখন নিষেক হয়ে গেল, নিষেকের পরে কি উৎপন্ন হবে? ভ্রূণ উৎপন্ন হবে, তাই না? এই ভ্রূণ থেকে কি উৎপন্ন হবে? হ্যাঁ, কিন্তু সরাসরি স্পোর উৎপন্ন হবে না, ভ্রূণ থেকে বহুকোষী একটা গঠন তৈরি করবে, বহুকোষী গঠন। এটাই হচ্ছে কি? স্পোরোফাইট। এদের স্পোরোফাইট। কথা বুঝতে পারছি? বহুকোষী একটা গঠন তৈরি করবে, এটাকে আমরা কি বলতেছি? স্পোরোফাইট। এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলি কি? ক্যাপসুল। কথা বুঝতে পারছি? অর্থাৎ ক্যাপসুলের মতন একটা বহুকোষী গঠন তৈরি করবে, কেমন? এটাকে আমরা বলতেছি কি? স্পোরোফাইট। কারণ কারণ এরা কি? ডিপ্লয়েড। কারণ এরা ডিপ্লয়েড। তাহলে ব্রায়োফাইটার বা রিক্সিয়ার স্পোরোফাইটিক যে দেহ, সেটা দেখতে কিসের মতন? ক্যাপসুলের মতন। ক্যাপসুলের মতন। ক্যাপসুল কিরকম দেখতে? ক্যাপসুল হচ্ছে, ক্যাপসুল এখানে ছবি রাখি নাই, ক্যাপসুল ছবি এখানে রাখি নাই। আচ্ছা যাই হোক, ক্যাপসুল, ঠিক আছে, ওকে। এই বহুকোষী এই কোষগুলা থেকে মিওসিস প্রক্রিয়ায় কি উৎপন্ন হবে? স্পোর উৎপন্ন হবে। স্পোর উৎপন্ন হবে, ঠিক আছে। এবং স্পোরগুলো দেখতে কিসের মতন? সবগুলো স্পোর একই আকার আকৃতির। এখান থেকে যে স্পোরগুলো উৎপন্ন হবে সবগুলো একই আকার আকৃতির। এই জন্য এই স্পোরগুলোকে আমরা কি বলি? হোমোস্পোরাস বলি। হোমোস্পোরাস বলি। হোমোস্পোরাস বলি। তাহলে আমরা কি বললাম? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণ উৎপন্ন করবে, ভ্রূণটা বিভাজিত হয়ে বহুকোষী একটা গঠন তৈরি করবে, এটা দেখতে ক্যাপসুলের মতন। এই ক্যাপসুলের সদৃশ বহুকোষী এই গঠনটাকে আমরা তাদের স্পোরোফাইট বলতেছি, কেমন? এই কোষগুলা পরবর্তীতে বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করবে, এবং স্পোরগুলা সবগুলা দেখতে একই রকম, এই জন্য এটাকে আমরা হোমোস্পোরাস বলি। স্পোর সবগুলো দেখতে একই রকম, সেটা হোমোস্পোরাস বলি। এবং প্রতিটা স্পোর অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করবে? নতুন রিক্সিয়া উৎপন্ন করবে, ঠিক আছে, নতুন রিক্সিয়া উৎপন্ন করবে। দেখো একটু বোঝা গেছে কিনা?